বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক আসসালামু আলাইকুম। নেসারান টেক বিডি চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে বা নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ মাহফুজ আলম। তো বন্ধুরা, বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন যে আজকের ভিডিও হচ্ছে এমপিও সংক্রান্ত। অর্থাৎ আপনি কীভাবে এমপিও বিল করতে পারবেন বা এমপিও বিল করার জন্য নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বলে রাখা ভালো যে সারা দেশব্যাপী প্রায় 50,000 এমপিভুক্ত পদে নিয়োগের জন্য নিয়োগের প্রক্রিয়া চলতে আছে। তো হয়তো আর কিছুদিন পরেই তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে এবং এই 50,000 শিক্ষকদের জন্য তখন কিন্তু এই বিল করার প্রক্রিয়া শুরু হবে। তো এই বিল করতে গেলেই কিন্তু এই ইএমআই সেলে এমপিওর জন্য বা আপনার বিলের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে, অর্থাৎ ইন্ডেক্সের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। তো এই অ্যাপ্লিকেশন বেশিরভাগ ক্ষেত্রে যেটি হয় যে বাইরে যে সমস্ত কম্পিউটারের দোকান রয়েছে বা কম্পিউটার অপারেটর রয়েছে, তো বেশিরভাগ দোকানেই কিন্তু এই কাজ করে না বা করা হয় না। খুব রেয়ার যেই সমস্ত দোকানে হয় তারা কিন্তু উচ্চ ফি বা উচ্চ অর্থাৎ আপনার আবেদনটি করার জন্য তারা কিন্তু অনেক বেশি টাকা দাবি করে এবং প্রায়শই যেটি হয় তাদের ভুলের কারণে কিন্তু আপনার সেই এমপিও পাস হতে হতে দীর্ঘ সময় লাগে, অর্থাৎ 2 মাস, 4 মাস অথবা 6 মাসও সময় লেগে যেতে পারে। বলে রাখা ভালো যে আপনার বিল একবার রিজেক্ট হলে পরের মাসেই আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন না, পরবর্তী 2 মাস আবার অপেক্ষা করতে হবে। অর্থাৎ আপনার একবার বিল রিজেক্ট হলে আপনি 2 মাস পিছনে পড়ে যাচ্ছেন। তো সেজন্য আমরা বলবো যে এমপিও অ্যাপ্লিকেশন করা খুব টাফ কিছু নয়। তো আপনি কিভাবে খুব সহজেই নিজে নিজেই এই এমপিও অর্থাৎ আপনি কোনো প্রতিষ্ঠানে নির্বাচিত হওয়ার পরে কিভাবে সহজেই এমপিও বিলের জন্য নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে পারবেন সেই সংক্রান্ত আমাদের আজকের এই ভিডিওতে আমাদের সাথেই দেখুন। তো বলে রাখা ভালো, এই যে এমপিও বিল করার শুরুতে আপনি যেই সমস্ত ডকুমেন্ট প্রয়োজনীয়, অর্থাৎ প্রায় 33 ধরনের ডকুমেন্টস প্রয়োজন, সেই ডকুমেন্টস সমূহ সব আপনি নিজের সংগ্রহে বা আপনার যেই পিসিতে অ্যাপ্লিকেশন করবেন সেই পিসিতে সব রেখে দিবেন। প্রায় 33 ধরনের ডকুমেন্টস প্রয়োজন হবে, যেমন অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপ্রুভাল। এখানে আমরা সব পিডিএফ করে নিয়েছি। চাইলে আপনি যেটি যেটি সিরিজ পিডিএফ নয় সেই ডকুমেন্টটি চাইলে আপনি জেপিজি আকারেও রেখে দিতে পারেন। তো আপনি পিডিএফ করেন অথবা জেপিজি যাই করেন না কেন, কোনো ডকুমেন্টসেরই ফাইল সাইজ কিন্তু 2 মেগাবাইটের বেশি হতে পারবে না, যেটা কিনা পূর্বে ছিল 200 কিলোবাইট। তো এখন সেটি বৃদ্ধি করা হয়েছে 2 এমবি, অর্থাৎ কোনো ফাইলেরই ফাইল সাইজ 2 এমবির বেশি হতে পারবে না। এটা তাদের আপনি কিন্তু 2 এমবির কোনো বেশি ফাইল যদি আপনি আপলোড দেন সেক্ষেত্রে কিন্তু আপলোড হবে না, যা আপনার আবেদন করার সময়টাকে নষ্ট করবে বা সময় সাপেক্ষ ব্যাপার করে তুলবে। তো শুরুতেই আপনি সমস্ত ডকুমেন্ট পিডিএফ করেন বা যেভাবেই পিডিএফ করেন, অথবা যেটি পিডিএফ প্রয়োজনে শুধু জেপিজি রাখলে হবে, অর্থাৎ 1 পেজের ডকুমেন্ট রাখলে সেটি আপনি জেপিজি আকারে রেখে দিলেও হবে। যেমন দেখুন যে ফরওয়ার্ডিং লেটার, তো এটি কিন্তু 1 পেজের একটি ডকুমেন্ট। এটি চাইলে আপনি জেপিজি ফরম্যাটেও রেখে দিতে পারেন। তো আমরা সব পিডিএফ করে নিচ্ছি। আবার যেগুলো অনেকগুলো ডকুমেন্টস সিরিজ আকারে দিতে হয়, তো সেখানে অবশ্যই আপনাকে পিডিএফ করতে হবে। দেখুন, যেমন এমপিও আমরা অনেকগুলো এমপিও এখানে আমরা পরপর সিরিজ করে নিয়েছি। তো এখানে আপনি যতগুলো এমপিওই সিরিজ করেন না কেন, অবশ্যই আপনার ফাইল সাইজ 2 এমবির বেশি হতে পারবে না। দেখুন, এটা কিন্তু প্রায় 10টির মতো এমপি আমরা সিরিজ করেছি, তাও কিন্তু 1.84 এমবি। তো কীভাবে ফাইল সাইজ আপনি কমাবেন সেই সংক্রান্ত ভিডিও আমাদের এই চ্যানেলে রয়েছে। তারপর আমরা পরে আবার দেখাবো যে আপনি কীভাবে ফটোশপ ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে আপনি এই ফাইলের সাইজটাকে 2 এমবির ভিতরে রাখবেন, সেটা যদি একাধিক ডকুমেন্টও আপনি সিরিজ করেন। যেমন এখানে আমরা প্রায়, তো বন্ধুরা বলছিলাম যে কোনো ফাইলেরই ফাইল সাইজ 2 এমবির বেশি হতে পারবে না, এবং এভাবে আপনারা 31 প্রকারের ডকুমেন্ট আপনারা রেডি করে রাখবেন অ্যাপ্লিকেশন করার শুরুতে। এরপর আপনার অ্যাপ্লিকেশনে যাবেন। তো প্রথমেই আপনি নতুন অ্যাপ্লিকেন্ট হিসেবে আপনার পিডিএস আইডি তৈরি করে নিতে হবে। তো পিডিএস আইডি তৈরি করার জন্য আপনি রেজিস্টারে যাবেন।
তো বন্ধুরা বলছিলাম যে শুরুতেই আপনাকে সেই পিডিএস আইডি তৈরি করে নিতে হবে। তো পিডিএস আইডি তৈরির জন্য এখানে দেখুন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে। তো গভট কলেজ টিচার, গভট স্কুল টিচার, নন গভট টিচার এমপ্লয়, এটি হচ্ছে যারা অলরেডি জব করে তাদের জন্য, অর্থাৎ ওই প্রতিষ্ঠানে অলরেডি যারা এমপ্লয় তাদের জন্য। আর যারা আপনি ফ্রেশ ক্যান্ডিডেট, ওই প্রতিষ্ঠানেই জব হয়েছে ঠিক আছে, কিন্তু আপনি ফ্রেশ ক্যান্ডিডেট হিসাবে অ্যাপ্লিকেশন করতে হলে দেখুন এই ট্যাবটিতে ক্লিক করুন। তাহলে এরকম একটা অপশন আসবে যে আপনার আইডি অথবা ইন্ডেক্স নাম্বার থাকলে হ্যাঁ দিন, না থাকলে না দিন। তো আপনি যেহেতু ফ্রেশ ক্যান্ডিডেট আপনার ইন্ডেক্স থাকবে না, তো এই জন্য আপনি না দিন। না দিয়ে এখানে আপনার নাম লিখবেন, বাংলায় লিখবেন, এটা ইংরেজি হয়ে গেছে, যাই হোক আপনি বাংলায় লিখবেন, বাংলা নাম লিখবেন, পিতার নাম লিখবেন ইংরেজিতে, মাতার নাম ইংরেজিতে, জন্ম তারিখ বাংলায় কীভাবে লিখবেন দেখুন। ইংরেজি তো আপনারা সবাই লিখতে পারবেন, বাংলা লেখার জন্য আপনি অবশ্যই এভাবে বিজয় থেকে ইউনিকোড সিলেক্ট করে নেবেন, নচেত কিন্তু এই ধরনের বক্সে আপনি বাংলা লিখতে পারবেন না। আবার বলতেছে আপনি বিজয় এখান থেকে ইউনিকোড সিলেক্ট করে নেবেন, তাহলে এখানে বাংলা লেখা আসবে। ইমেল দিবেন, মোবাইল নাম্বার দিবেন, দেন হচ্ছে কর্মস্থলে তথ্য, পদের ধরন আপনি যেহেতু আপনি টিচার সাধারণ নির্বাচন করবেন, বর্তমান পদবি সহকারী শিক্ষক হয় তাহলে সহকারী শিক্ষক, যোগদানের তারিখ দিবেন, বিষয় দিবেন, কোন বিষয়ের টিচার আপনি সেই বিষয় এখান থেকে দিবেন, সুপারিশকারী যেমন এনটিআরসি, যেহেতু এনটিআরসি এর নিয়োগ নিয়ে কথা বলতেছে অবশ্যই এনটিআরসি হবে এখানে। এনটিআরসি রোল নাম্বার দেবেন, পরীক্ষায় বসা দেবেন, দেন হচ্ছে আপনার ছবি এখানে অ্যাটাচ করবেন অবশ্যই 300x300 পিক্সেলের ছবি। 300x300 কীভাবে করবেন আমরা একাধিক ভিডিওতে দেখিয়েছি। এখানে আছে নিয়োগপত্র, তো আপনি যেই প্রতিষ্ঠানের জন্য এমপিওর অ্যাপ্লিকেশন করবেন সেই প্রতিষ্ঠান তো অবশ্যই আপনাকে নিয়োগপত্র দিবে। সেই নিয়োগপত্র এখানে নিয়োগ এবং যোগদানপত্র, নিয়োগ সংক্রান্ত সংযুক্তি, নিয়োগ ও যোগদানপত্র, তো দুইটি কাগজকে আপনারা সিরিজ পিডিএফ করে নেবেন। তো সিরিজ পিডিএফ কীভাবে করবেন, অর্থাৎ একাধিক ডকুমেন্ট একত্রে সংযুক্ত করে নেবেন। যেমন আমরা এখানে দেখুন যে সাপোজ এটি আমরা দেখাচ্ছি যে দেখুন যে এখানে অনেকগুলো ডকুমেন্টস যে পরপর সাজানো, এটি হচ্ছে সিরিজ পিডিএফ। তো এটি আপনারা কিভাবে করবেন ফটোশপ দিয়ে আমরা দেখাবো। তো তো ওইভাবে আপনি নিয়োগপত্র এবং যোগদানপত্র সিরিজ করে এখানে আপনি অ্যাটাচ করে দেবেন, দেন হচ্ছে আপনি সাবমিটে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার পিডিএফ আইডি তৈরি হয়ে যাবে। তো আপনার পিডিএস আইডি তৈরি হয়ে যাওয়ার পর এরপর আপনার কাজ মোটামুটি এই ট্যাবের কাজ শেষ। এরপর কিন্তু আপনার লগ ইন করতে হবে, অর্থাৎ এই লগ ইনটা হচ্ছে ওই প্রতিষ্ঠানের প্রদানের লগ ইন। তো সেটি আপনি যদি অ্যাপ্লিকেশন নিজেই করতে চান তবে প্রতিষ্ঠানের প্রদানের কাছ থেকে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড চেয়ে নেবেন, এরপর আপনি লগ ইন করবেন। অবশ্য ইউজার আইডি তো প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার, পাসওয়ার্ড প্রতিষ্ঠানের প্রধানের কাছে থাকবে, তার কাছ থেকে চেয়ে নেবেন, দেন হচ্ছে আপনি সাইন ইনে ক্লিক করুন। তো যেহেতু আপনি পিডিএসের জন্য অ্যাপ্লিকেশন করেছেন, তো দেখুন তো সেই আপনি যদি সাবমিট করবেন এভাবে সাবমিটেড হয়ে থাকবে, দেন হচ্ছে আপনার প্রতিষ্ঠানের প্রদান, বা আপনি যদি প্রতিষ্ঠানের প্রদানে অনুমতি নিয়ে করেন তো সেক্ষেত্রে আপনি জাস্ট এটাকে এখান থেকে অ্যাপ্রুভ দিয়ে দেবেন, তাহলে আপনার পিডিএস আইডি তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা পিডিএস আইডি তৈরি হয়ে যাওয়ার পর দেন হচ্ছে আপনি এমপিওতে যাবেন। পিডিএস আইডি তৈরি হয়ে যাওয়ার পরে আপনি এমপিও সেকশনে যাবেন এবং এখান থেকে আপনি এমপিওতে ক্লিক করবেন। যেহেতু আপনি নিউ এমপিও হিসাবে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন সেজন্য নিউ এমপিও এই ট্যাবে ক্লিক করবেন। এখানে কিন্তু দেখুন যে প্রথমে আপনার সার্চ টিচার বা এমপ্লয়ি, অর্থাৎ পিডিএস আইডি যাদের হয়েছে তাদেরই সার্চ করলে এখানে আসবে। তো সেজন্য শুরুতে আপনার পিডিএস আইডি তৈরি করে নিতে হবে। তো আমরা একটি পিডিএস আইডি জাস্ট আপনাদের এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, এখানে দেখুন
যে জাস্ট পিডিএস আইডি দেওয়া মাত্র কিন্তু ডিফল্ট অবস্থা অনেক তথ্যই পূর্ণ হয়ে যাচ্ছে বা ফিল আপ হয়ে যাচ্ছে। বাদ বাকি যেই সমস্ত তথ্য থাকে সেগুলো আপনারা দিবেন এখানে, অথবা পিডিএস আইডি তৈরির সময় যেই তথ্য দেন না সেগুলো কিন্তু ফাঁকা রয়ে গেছে এখানে। এটি হয়েছে এনার পিডিএস আইডি তৈরির সময় এই তথ্যগুলো দেওয়া হয়নি, যার জন্য এই বক্সগুলো ফাঁকা দেখাচ্ছে। তো স্টেপ একে তো আপনি পিডিএস আইডিতে যেই সমস্ত তথ্য দিয়েছেন সেগুলি আসবে, আর বাকি এখানে দেখুন যেগুলো আসলে কালারফুল অবস্থা রয়েছে এই তথ্যগুলো ডিফল্ট অবস্থায় এসেছে, এটি আপনি চাইলেও চেঞ্জ করতে পারবেন, অর্থাৎ পিডিএস আইডির সময় যা দিয়েছেন ওইটি থেকে যাচ্ছে। দেন হচ্ছে স্টেপ 2-তে যাবেন। আপনি যদি এনটিআরসি ক্যান্ডিডেট হয়ে থাকেন, যেহেতু এনটিআরসি নিয়োগ নিয়ে কথা বলতে সবাই সেখানে ইয়েস দিবেন, রোল নাম্বার দিবেন, পাসিং ব্যাচ ব্যাচ দিবেন, ডেজিগনেশন কোন সাবজেক্টের টিচার, এটি কিন্তু আপনি অনার্স কোন সাবজেক্টে পড়েছেন সেটি নিয়ে, এটি আপনার যেই পদের জন্য নিবন্ধনধারী হয়েছেন সেই পদের ডেজিগনেশন বা তথ্য এখানে দিবেন। ইন্টারভিউ ডেট, আপনি যদি এনটিআরসির 12তম থেকে যেহেতু ইন্টারভিউ হয়েছে ইন্টারভিউ ডেট দিবেন, আর আগে হলে ইন্টারভিউ ডেট দেওয়ার দরকার নেই। পাসিং ইয়ার সাবজেক্ট এইটা দেবেন আপনার অনার্সের সাবজেক্ট, আপনি অনার্স করছেন কোন বিষয়। তো এটা হয়ে গেলে স্টেপ 2 শেষ। এরপর যাবেন স্টেপ 3-তে। তো স্টেপ 3-তে দেখুন যে এক্সপেক্টেড ডেজিগনেশন, আপনি কোন পদের জন্য অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। অবশ্যই সহকারী শিক্ষক বা যেটি হয় সেটিই দিবেন, রেগুলার বা সেকশনাল হলে বা সারপ্লাস সেকেন্ড শিফট হলে এইভাবে দিবেন রেগুলার। দেন আছে এক্সপেক্টেড সাবজেক্ট, কোন সাবজেক্টের কোন সাবজেক্টের টিচার আপনি সেই সাবজেক্ট দিবেন এখানে। স্যালারি পে কোড, আপনি সহকারী শিক্ষক হিসাবে অ্যাপ্লিকেশন করলে যদি বিএড থাকে তাহলে 10 দিবেন, আর না থাকলে 11 দিবেন। দেন হচ্ছে ডেজিগনেশন, এখানে প্রফেশনাল ইনফো এগুলো আপনি চয়েস করে দিবেন। আসলে এখানে ফিজিক্স দেওয়ার পরে এই তথ্যগুলো এসেছে, কেননা এই যার জন্য কথা বলতেছি এনার পিডিএস তৈরি করা হয়েছে, আসলে উনি কমার্সের টিচারের জন্য পিডিএস আইডিটা ওইভাবেই তৈরি করা। তো পিডিএস আপনি যেই তথ্য দিয়েছেন এটা কিন্তু ডিফল্ট অবস্থা এখানে চলে এসেছে। দেন হচ্ছে এসএমসি আর জিবি, অর্থাৎ কমিটির তথ্য দিবেন। প্রেজেন্ট জিবি গভর্নিং বডি আর এসএমসি, টাইপ হচ্ছে রেগুলার হলে রেগুলার দিবেন, অ্যাডহক হলে অ্যাডহক দিবেন। অ্যাপয়েন্টমেন্টাল জিবি, অর্থাৎ আপনার নিয়োগের সময় কমিটির ধরনটা কী কমিটি ছিল, রেগুলার অ্যাডহক যাই হোক সেটা দিবেন। তাদের মেয়াদ দিবেন, কত তারিখ থেকে কত তারিখ তাদের মেয়াদ সেটি দিবেন। এটি অবশ্যই গভর্নিং বডির যেই বা গভর্নিং বডির যেই বোর্ড থেকে যেই কমিটির যেই লেটার দেওয়া হয় সেখানে তাদের মেয়াদ থাকবে, তো আপনারা সেখান থেকে মেয়াদ সিলেক্ট করে দিয়ে দেবেন। এরপরে হচ্ছে রিক্রুটমেন্ট আর রিকগনিশন ইনফরমেশন, অর্থাৎ প্রতিষ্ঠানের স্বীকৃতি ডেট অফ রিক্রুটমেন্ট এক্সামিনেশন, এটি আপনারা এনটিআরসি এর জাস্ট যেদিন রেজাল্ট পাবলিশড হবে বা সেই ডেটটাই দিবেন, অথবা আপনার রিকমেন্ডেশন লেটারে যেই ডেট দেওয়া থাকবে সেই ডেটটা এখানে দেবেন। নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস, এইটা আপনার জন্য প্রয়োজন, এটা হচ্ছে যারা পূর্বের কমিটির আমলে নিয়োগ পাওয়া তাদের জন্য নাম্বার অফ অ্যাপ্লিক্যান্টস। ডেট অফ রিক্রুটমেন্ট, তারিখও আপনার রিকমেন্ডেশন লেটার যেটি পাবেন সেখানে লেখা থাকবে সেই ডেট দিবেন। ওকে, এখান দেবেন লাস্ট লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট আপ টু, প্রতিষ্ঠানের স্বীকৃতি কত তারিখ পর্যন্ত আছে এটি আপনি স্বীকৃতি নবায়নের যে চিঠি সেখান থেকে আপনি দেখে নেবেন। যেমন আমরা একটু এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি যে দেখুন দেখুন রিকগনিশন লেটারটা কেমন হয় আর একটু আমরা দেখাচ্ছি বন্ধুরা। এই হচ্ছে রিকগনিশন লেটার, তো অর্থাৎ বোর্ডের যে স্বীকৃতি সেটি আপনারা এখানে দিবেন। তো এটা হয়ে গেলে আপনি এখান থেকে নেক্সট ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে স্টেপ 4-এও যেতে পারেন। স্টেপ 4-এ দেখুন অ্যাপ্লিকেবল ফিমেল কোটা, অর্থাৎ আপনার এই পদে নিয়োগের জন্য ফিমেল কোটা মেনটেন হয়েছে কিনা এবং কত পার্সেন্ট ছিল সেই পার্সেন্টেজ এখানে দেবেন। এই তথ্য আপনার জানা না থাকলে আপনার প্রতিষ্ঠানের প্রধানের কাছে জিজ্ঞেস করে নেবেন, উনি বলতে পারবে।
হাউ মেনি টাইমস অফ সার্কুলার, এটা আসলে যারা পুরাতন নিয়োগ তাদের জন্য, অর্থাৎ যারা এনটিআরসিআর সারা কমিটির আমলে নিয়োগ তাদের জন্য। দেন আছে স্টেপ 5 মেরিট লিস্ট, এইটিও মূলত আসলে যারা কমিটির সময় নিয়োগ পাওয়া তাদের জন্য, যে কতজন পরীক্ষা দিয়েছিল তার ভিতরে তার পজিশন কততম ছিল। স্টুডেন্ট ইনফো অফ ইনস্টিটিউট, এটি অবশ্যই প্রতিষ্ঠানের প্রধানের কাছ থেকে চেয়ে নেবেন। রেজাল্ট, যেহেতু এটা প্রতিষ্ঠানের যেই আইএমএস, সেখান থেকে এই তথ্যগুলো অলরেডি ডিফল্ট অবস্থায় চলে এসেছে। তারপর ইনফরমেশন অ্যাবাউট কনসার্ন পোস্ট, এই পদ নিয়ে কোনো কেস বা মামলা আছে কিনা, ইজ কমপ্লেন, কোনো কমপ্লেন আছে কিনা, থাকলে ওকে দিবেন, না থাকলে ফাঁকা থাকবে। থাকলে আপনি এখান থেকে চেক মার্ক দিবেন, টিক দিয়ে দেবেন, না থাকলে দিবেন না। দেন হচ্ছে স্টেপ 6, গুরুত্বপূর্ণ স্টেপ, এখানে সমস্ত ডকুমেন্ট আপলোড করে দিতে হবে। প্রায় দেখুন নতুন এমপি হওয়ার জন্য প্রায় 33 ধরনের ডকুমেন্ট প্রয়োজন, তো সবগুলি আপনারা দিবেন। কী কী লাগবে আর বলে রাখা ভালো, যেটি আপনি অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে, সেটি কিন্তু সামনে এখানে বলাই রয়েছে অরিজিনাল, অর্থাৎ এটি মূল সার্টিফিকেটের স্ক্যান কপি দিতে হবে। কোনো প্রকার ফটোকপি বা সত্যায়িত লেখা দিলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন রিজেক্ট হবে। দেখুন, সব প্রকার একাডেমিক সার্টিফিকেট, এসএসসি, এসএসসি, বিএ, এমএ অথবা এমএড, বিএড, এনটিআরসিএস সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, এই মোটামুটি 7-8টা ডকুমেন্ট সবগুলো অরিজিনাল কপি স্ক্যান করে দিতে হবে। এখানে কোনো প্রকার সত্যায়িত কপি অথবা ফটোকপির স্ক্যান দেওয়া যাবে না, মূল কপি থেকে স্ক্যান করে দিতে হবে। এখানে অরিজিনাল বলতে অরিজিনালটাই আপলোড দিবেন, কিন্তু অরিজিনালটা স্ক্যান কপি আপলোড দিবেন। ওকে, বাকি তথ্য সেটা ফটোকপি বা সত্যায়িত লেখা থাকলে অসুবিধা নেই। হেড ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, আপনারা কীভাবে আপলোড করবেন আমরা একটু দেখাচ্ছি। যে সাপোজ এটি যদি আপনি আপলোড করতে চান, এক্ষেত্রে ক্লিক দিয়ে এখানে সিলেক্ট ফাইলে যান। দেন হচ্ছে আপনি যেখানে আপনার ডকুমেন্ট আছে ফরওয়ার্ডিং, এই ফরওয়ার্ডিং লেটার, এভাবে আপনি দেন হচ্ছে আপনি অ্যাপ্লাইতে ক্লিক করা মাত্র কিন্তু এটি অ্যাপ্লাইতে ক্লিক করলে কিন্তু যেটা অ্যাটাচ হবে সেটা কিন্তু টিক মার্ক চলে আসবে। এভাবে আপনি প্রত্যেকটি ডকুমেন্ট আগে থেকেই যেহেতু ডকুমেন্ট আপনার কাছে থাকবে, ফিল্ড অফ অ্যাপ্লিকেশন ইনফরমেশন, অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশন ফর্ম, এটি আপনারা পাবেন। ফিল্ড অফ অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশন ফর্ম, এটি আপনি ওই প্রতিষ্ঠানে গেলে পাবেন, অথবা যে ডিএসএসসির ওয়েবসাইট সেখানে আপনি পাবেন। এসএসসি সার্টিফিকেট, এসএসসি সার্টিফিকেট মার্কশিট সহ দিলেও সিরিজ পিডিএফ করে দিলে হবে, অথবা মার্কশিট ছাড়া শুধু সার্টিফিকেট দিলে হবে, অবশ্যই অরিজিনালটা দিতে হবে। মার্কশিট, এখানে কোনোটারই মার্কশিট প্রয়োজনে, শুধুমাত্র ডিগ্রি পরীক্ষার মার্কশিট সেটি লাগবে, তো সেটি এখানে দেওয়ার অপশন আছে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, জয়নিং লেটার, প্রতিষ্ঠান থেকে দেবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট স্লিপ, এটি আপনি যেই প্রতিষ্ঠানে যোগদান করবেন তাদের বেতন আসলে যেই ব্যাংক থেকে হয়, সেটি রূপালী হলে রূপালী অথবা সোনালী হলে সোনালী, তারাই বলবে কোন ব্যাংক থেকে তাদের বেতন হয়, সেই ব্যাংক অ্যাকাউন্ট করে আপনি সেই অ্যাকাউন্ট স্লিপ এবং সার্টিফিকেট অর্থাৎ ব্যাংকের প্রত্যয়নপত্র সেটি এখানে দিবেন। লাইব্রেরি পার্টিকুলার্স, স্টুডেন্ট ইনফরমেশন, ল্যাবরেটরি, টিচার স্টাফ স্টেটমেন্ট, এগুলো সব ওই প্রতিষ্ঠানে গেলেই আপনি পাবেন, যেই প্রতিষ্ঠানে আপনার হবে চাকরি হবে। রেজিগনেশন বা ডেথ ক্লিয়ারেন্স বা ক্লিয়ারেন্স, এটি যদি ওই পদ নিয়ে যে আসলে কোনো ওই পদে যদি আগে কোনো প্রার্থী থাকতো, তো সে যদি চাকরি ছেড়ে চলে যায় বা সে ওই পদে বহাল নেই, তো তার জন্য আসলে এই ক্লিয়ারেন্স আপনি নেবেন। আর যদি এই পদটি পূর্ব থেকেই ফাঁকা থাকে, তাহলে আপনার এই ক্লিয়ারেন্স সার্টিফিকেট প্রয়োজনে, সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে জাস্ট আপনি ডাউনলোড দিয়ে দেবেন, অথবা না দিলেও হবে, আপলোড দিয়ে দেবেন, অথবা না দিলেও হবে। নন রিয়াল ব্যাঙ্ক সার্টিফিকেট, অর্থাৎ ওই পদে আগে যে ছিল তিনি আর টাকা তুলতে আসে না, এই মর্মে ব্যাংক থেকে প্রত্যয়ন, তো ওই পদে থাকলে এটি প্রযোজ্য, না থাকলে এটি প্রযোজ্য নয়। অর্থাৎ আপনি যেই পদে যোগ দিয়েছেন, ওই পদে আগে যিনি ছিল তিনি আর বর্তমানে তার এমপিও শিটে যদি নামও থাকে, তিনি আর টাকা তুলতেছে না বা ব্যাংক থেকে কোনো টাকা নিচ্ছে না, এই মর্মে ব্যাংকের প্রত্যয়ন, এটি হচ্ছে নন রয়্যাল ব্যাংক সার্টিফিকেট। লাস্ট রিকগনিশন অফ ইনস্টিটিউট, একটু আগে আমরা দেখিয়েছি। অ্যাপ্রুভাল লেটার্স অফ প্রেজেন্ট এসএমসি, গভর্নিং বডির যে অনুমোদন। লোকেশন সার্টিফিকেট, এটা আপনার প্রতিষ্ঠান থেকে পাবেন। রেজুলেশন ফর্ম, এসএমসি বা জিবি, আপনার নিয়োগ সংক্রান্ত যতগুলো রেজুলেশন হয়েছে সবগুলোই আপনারা এখানে দিবেন। আমরা একটু রেজুলেশন হচ্ছে প্রতিষ্ঠানের রেজুলেশন, আপনার এভাবে সিরিজ করে দিবেন যতগুলো পেজ হয়। যেহেতু আপনার নতুন নিয়োগ হলে 3টা রেজুলেশন হবে, অর্থাৎ শূন্য পদের যখন চাওয়া হয়েছে তখন প্রতিষ্ঠানের রেজুলেশন, দেন হচ্ছে আপনি যখন আপনাকে যখন নিয়োগ দিয়েছে সেটি রেজুলেশন, এবং যখন আপনি যোগদান করেছেন এই মর্মে রেজুলেশন, 3টে রেজুলেশন আপনারা সিরিজ করেভাবে দিয়ে দেবেন। অরিজিনাল রিক্রুটমেন্ট রেজাল্ট শিট,
তো বা ই রিকুইজিশন এটি প্রতিষ্ঠানের কাছে থাকবে। ই রিকুইজিশন এটি প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে চাইলেই হবে, অর্থাৎ তিনি যে আপনার যে জয়েন হয়েছে ওই পদের জন্য তিনি যে ই রিকুইজিশন করেছিল সেটি এখানে দিতে হবে। রিকমেন্ডেশন লেটার আপনার যে ওই ওই প্রতিষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানে ওই পদে নিয়োগ হয়েছে এই মর্মে রিকমেন্ডেশন এটি এনটিআরসি থেকে দিবে। অ্যাপ্রুভাল লেটার অফ প্রেজেন্ট এসএমসি বা গভর্নিং বডি কমিটির অনুমোদনপত্র এটি আপনারা ওই প্রতিষ্ঠানে গেলেই পাবেন। সাবজেক্ট অ্যাপ্রুভাল অর্থাৎ যদি বিজ্ঞান শাখা বা বাণিজ্য শাখা হয়ে থাকে এটার যে সেকশন খোলার যে অনুমতিপত্র এটা আপনি প্রতিষ্ঠানে পাবেন। ক্লাস ওয়াইজ স্টুডেন্ট ইনফরমেশন অফ দি স্টুডেন্ট, প্রতি ক্লাসে কতজন স্টুডেন্ট আছে তার তথ্য প্রতিষ্ঠানের কাছ থেকে পাবেন। রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি বা এন ইউলেটার, এটি মূলত আসলে যারা এনটিআরসির নতুন নিয়োগ তাদের জন্য প্রযোজ্য নয়। রিপ্রেজেন্টেটিভ অফ ডিজি অর্থাৎ পূর্বে যখন পেপারে বিজ্ঞপ্তির মাধ্যমে যখন পরীক্ষা হতো তখন ওই পরীক্ষার সময় যে ডিজি বা ডিজি প্রতিনিধি নিয়োগ থাকতো তার তথ্য। আদার্স ডকুমেন্ট অন্য কোনো ডকুমেন্ট থাকলে সেটি আপনারা এখানে আপলোড দিয়ে দিবেন। তো এই হচ্ছে মোটামুটি নতুন এমপিও করতে গেলে এই সমস্ত ডকুমেন্ট এখানে আপনি অ্যাটাচমেন্ট করে দেন হচ্ছে আপনি একটা রিমার্কস দিবেন, লিখতে পারেন যে পরবর্তী ব্যবস্থার জন্য প্রেরণ করা হলো, এটি দিয়ে জাস্ট আপনারা এখানে সাবমিট দিবেন। সাবমিট দেওয়ার আগে বলবো সেভ অ্যাজ ড্রাফট দিয়ে আপনি বারবার চেক করুন যে সব ঠিক আছে কিনা, দেন হচ্ছে সব ঠিক থাকলে তারপর সাবমিট করবেন। সাবমিট একবার হয়ে গেলে দেন হচ্ছে আপনাকে কিন্তু কোনো ভুল বের হলেও সেটি পুনরায় রিজেক্ট না করা পর্যন্ত আপনি নতুন অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং রিজেক্ট করাতে হলে সেই উপজেলা শিক্ষা অফিসে যেতে হবে। তো যা বেশ ঝামেলার ব্যাপার। তো সেজন্য আপনি সেভ অ্যাজ ড্রাফট দিয়ে এটি বারবার চেক করবেন, যখন আপনি শতভাগ নিশ্চিত হবেন তখনই আপনি সাবমিট অপশনে ক্লিক করবেন। তো এই হচ্ছে নতুন এমপিও করা প্রণালী। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে যান।